প্রায় ৭০০টিরও বেশি ছোট বড় দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত দেশ নিউজিল্যান্ড। বলা হয়ে থাকে নিউজিল্যান্ড প্রকৃতির এক অপার সৌন্দর্যের দেশ। সৃষ্টিকর্তা যেন এখানে তার অপার সৌন্দর্য থরে থরে সাজিয়ে রেখেছেন। এছাড়াও বলা হয়ে থাকে নিউজিল্যান্ড তার শান্তিপূর্ণ পরিবেশ ও প্রাকৃতিক মনোরম দৃশ্যের কারণে এটি বসবাসের জন্য পৃথিবীর অন্যতম সেরা গন্তব্য। নিউজিল্যান্ড তার বিশাল পাহাড়, সুন্দর প্রবাহিত ঝর্ণা, বরফ ঢাকা পর্বত এবং সাগরের স্ফটিক স্বচ্ছ জল ও উর্বর ভূমি নিয়ে গঠিত এক স্বপ্নের দেশ, যেখানে নেই কোনো রাহাজানি, নেই কোনো বিবাদ। শান্তির এক ঝর্ণাধারা যেন এখানে প্রবল স্রোতে বেয়ে চলেছে সারাক্ষণ। আজকের যে নিউজিল্যান্ড দেখতে পাচ্ছেন সেই সম্পর্কে পুরোপুরি জানতে হলে এর পূর্বের ইতিহাস সম্পর্কে জানতে হবে। তো চলুন ফিরে যাই আজ থেকে প্রায় ১,৫০,০০,০০০ বছর আগে। তখন এই নিউজিল্যান্ড ছিল গন্ডোয়ানাল্যান্ড নামক বিশাল মহাদেশের অংশ। তখন সেখানে বসবাস করত ডাইনোসর, অর্থাৎ রাজ্যে তখন আধিপত্য বিস্তার করত বিশাল বিশাল ডাইনোসর ও টেরোসরের। এভাবে চলে প্রায় কয়েক লক্ষ বছর। হঠাৎ মাটির নিচে টেকটনিক প্লেট সরে যাওয়ার ফলে এই নিউজিল্যান্ড তখন পাশে থাকা প্রশান্ত মহাসাগরের ভেতরে চলে যায়, অর্থাৎ তখন সমস্ত ডাইনোসর মারা যায়। পুরো নিউজিল্যান্ড তখন পানির নিচে চলে যায়। সেই সময় কোনো মাটির অস্তিত্ব ছিল না এখানে, শুধু ছিল পানি আর পানি, অর্থাৎ এটি পুরোপুরি ছিল প্রশান্ত মহাসাগরের অংশ। হঠাৎ আজ থেকে প্রায় ৫০ লক্ষ বছর আগে এখানে পানির নিচে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে টেকটনিক প্লেট সরে গিয়ে কিছু অংশ পানির ওপরে উঠে আসে। তখন এখানে কিছু প্রাণী, অর্থাৎ সামুদ্রিক প্রাণী দেখা যায়, যেমন ট্রিলোবাইট, প্রাচীন মাছ, সামুদ্রিক সরীসৃপ ইত্যাদি। এই দ্বীপে তখন প্রাণীর সংখ্যা দিনকে দিন বাড়তে থাকে। এভাবে কেটে যায় লক্ষ লক্ষ বছর। এই অঞ্চলটি পৃথিবীর শেষ দেশগুলোর একটি, যেখানে মানুষ বসতি স্থাপন করেছিল প্রায় ৭০০ বছর আগে। সর্বপ্রথম মাওরি জনগোষ্ঠী এখানে বসবাসের জন্য আসেন। খ্রিস্টপূর্ব ১৩০০ থেকে ১৩৫০ সালের মধ্যে কুপ নামে এক পলিনেশিয়ান অভিযাত্রী সর্বপ্রথম এই দ্বীপে বসতি স্থাপন করেন। তিনি একজন মাওরি গোষ্ঠী বা সম্প্রদায়ের লোক ছিলেন। কুপ তখন নতুন বাসস্থান ও খাবারের সন্ধানে ছিলেন। তিনি খাবারের খোঁজে সমুদ্রের বিভিন্ন স্থানে বিশাল জাহাজ নিয়ে ভ্রমণ করে বেড়াতেন। একদিন তিনি সমুদ্রের মাঝে জাহাজে অবস্থানরত সময় দূর থেকে তিনি একটি পাহাড়ের মতো উঁচু দ্বীপ দেখতে পান। তারপর জাহাজের কয়েকজন সদস্য নিয়ে তিনি দ্বীপটি ভালো করে পর্যবেক্ষণ করে দেখেন সেখানে কোনো মানুষ নেই এবং সেখানে রয়েছে একাধিক মেষ ও ফলমূলের গাছ। নিউজিল্যান্ডের উর্বর ভূমি ও প্রচুর বন্যপ্রাণী, বিশেষ করে মোয়া পাখি তাদের আকৃষ্ট করেছিল। তিনি তখন সেখানে সেই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য আর অঢেল খাবারের স্থান ও বসবাসের মূল উপযোগী হিসেবে বিবেচনা করেন এবং তিনি সেখানে বসবাস করবে বলে সিদ্ধান্ত নেন। তার আশেপাশের সবাইকে তিনি সেই দ্বীপে বসবাস করার জন্য উপদেশ দেন। মূলত তারপর থেকেই সেখানে কিছু সংখ্যক মানুষ থাকতে শুরু করে। এভাবে আস্তে আস্তে আশেপাশের বিভিন্ন দ্বীপ থেকে মানুষ সেখানে আসতে শুরু করে। মাওরি জনগণ ছাড়াও আরও বিভিন্ন জাতি সেখানে এসে বসবাস করতে থাকে। তারপর তারা খুব ভালোভাবেই তাদের জীবন ও প্রজন্ম অতিবাহিত করছিল। হঠাৎ ব্রিটিশ নাগরিক ক্যাপ্টেন জেমস কুক ১৭৬৯ সালে তার নৌবহর নিয়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ডে আসেন এবং দ্বীপটির মানচিত্র তৈরি করেন। ব্রিটিশরা ১৮০০ সালের দিকে নিউজিল্যান্ডে বসতি স্থাপন শুরু করে এবং ১৮৪০ সালে মাওরি গোষ্ঠীর সাথে ওয়াইতাঙ্গি চুক্তির পর এটি ব্রিটিশদের দখলে চলে যায়। ব্রিটিশরা তাদের চুক্তি ভঙ্গ করলে এক পর্যায়ে ১৮৪৫ সালে মাওরিদের সাথে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়, আর এই যুদ্ধ চলে প্রায় ১৮৭২ সাল পর্যন্ত। শেষমেশ ব্রিটিশরা যুদ্ধে জয়ী হন এবং মাওরি সম্প্রদায় থেকে ওয়াইকাটো ও টারানাকি অঞ্চলে ব্রিটিশ সরকার ১৬ লাখ হেক্টর অর্থাৎ ৪০ লাখ একর মাওরি জমি দখল করে। তবে মাওরিরা পরবর্তী রাজনৈতিক ও আইনি লড়াই চালিয়ে যায়, যার ফলে বিংশ শতকে তারা কিছু ভূমি পুনরুদ্ধার করতে পারে। একবার ভেবে দেখুন, যারা সর্বপ্রথম এই দ্বীপে বসতি স্থাপন করলো, আজ তারাই এখানে শোষণের শিকার। ব্রিটিশ ঔপনিবেশের সময় ১৮৪০ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তারা প্রত্যক্ষ শাসন করলেও এখন নিউজিল্যান্ড নিজেদের দ্বারা শাসিত হয়। জনগণ যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করেন। বর্তমান ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলেও নিউজিল্যান্ড সম্পূর্ণ স্বাধীন ও স্বায়ত্তশাসিত অঞ্চল। এখানে মাওরি জনগণও সরকারি অংশ নেই এবং তাদের কিছু বিশেষ মাওরি আসনও রয়েছে, যা মাওরিদের স্বার্থ রক্ষার জন্য সংরক্ষিত।
মাওরিদের একটি বিশেষ ঐতিহ্য হচ্ছে তাদের হাঁকা নাচ বা নৃত্য। এই নৃত্য শক্তি, ঐক্য এবং আবেগ প্রকাশের প্রতীক। সাধারণত এটি যুদ্ধের আগে শত্রুকে ভয় দেখানোর জন্য ব্যবহৃত হতো, তবে বর্তমানে এটি সংস্কৃতি, সম্মান এবং তাদের বিশেষ অনুষ্ঠানের অংশ। এভাবেই প্রাকৃতিক বিবর্তন, মাওরি সংস্কৃতির বিকাশ, ব্রিটিশ ঔপনিবেশের প্রভাব, কৃষি ও বাণিজ্যের অগ্রগতি এবং স্বাধীনতার পথ ধরে যুগে যুগে সভ্যতার উন্নয়নে তৈরি হয়েছে আজকের নিউজিল্যান্ড। বর্তমানে নিউজিল্যান্ড বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। এখানকার মানুষের মানবিকতা, জীবনের সর্বোচ্চ নিরাপত্তা, পরিবেশগত সচেতনতা, উচ্চ জীবনযাত্রা, জনসেবামূলক ব্যবস্থা, উচ্চ শিক্ষার মান, উন্নত স্বাস্থ্যসেবা, উন্নত অবকাঠামো, বেকারত্ব ভাতা, প্রযুক্তিগত অগ্রগতি, নিরাপদ পরিবহন ব্যবস্থা এবং অধিক কর্মসংস্থানের সুযোগের কারণে এটি বসবাসযোগ্য স্থানগুলোর মধ্যে অন্যতম সেরা দেশ। নিউজিল্যান্ডের আয়তন প্রায় 2,67,710 বর্গ কিলোমিটার, যা প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের সমান। প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ড। এটি তাসমান সাগরের কাছাকাছি অবস্থিত। যদিও দেশটি অন্যান্য দেশ থেকে একেবারে আলাদা, তারপরেও দেশটি তার প্রকৃতি থেকে পাওয়া সম্পদ নিয়ে ফুলে ফেঁপে উঠেছে। নিউজিল্যান্ডের জনসংখ্যা বর্তমানে প্রায় 52,38,830 জন। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 20 জন লোক বসবাস করে, যা তুলনামূলকভাবে একটি কম জনঘনত্বের দেশ। দেশটির রাজধানী শহর হচ্ছে ওয়েলিংটন। এই শহরের চাকচিক্যময় ভবনগুলো যে কারোর নজর কাড়বে। রাজধানীর মানুষগুলো এখানে খুব স্বাভাবিক জীবনযাপন করে। মাথাপিছু আয় প্রতি জনে প্রায় 42,000 মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি। আর তাই তো এখানকার মানুষের জীবনযাত্রার মান ধনী দেশগুলোর মতোই উচ্চতর। দেশের প্রায় 95% মানুষ ইংরেজি ভাষাতেই কথা বলে, তবে আদিবাসী মাওরি ভাষাতে প্রায় 4% মানুষ কথা বলে থাকে, আর বাদবাকি 1% মানুষ অন্যান্য ভাষা ব্যবহার করে। নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী দেশটি শীর্ষ সুখী দেশগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। যেমন 2023 সালের প্রতিবেদনে নিউজিল্যান্ড দক্ষিণ গোলার্ধের প্রথম সুখী দেশ হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। নিউজিল্যান্ডের অর্থনীতি মূলত কৃষি শিল্প, দুগ্ধ শিল্প এবং পশুপালনের উপর নির্ভরশীল। দেশটিতে প্রায় 2,53,00,000 ভেড়া রয়েছে, যা দেশের মোট জনসংখ্যার চেয়ে 5 গুণ বেশি। অর্থাৎ অ্যাভারেজে প্রতি জনের প্রায় 5টি করে ভেড়া রয়েছে। এছাড়া দেশটিতে গরু রয়েছে প্রায় 1 কোটিরও বেশি, অর্থাৎ এখানেও প্রতি জনের প্রায় 2টা করে গরু রয়েছে। এসব গবাদি পশু, গরু ও ভেড়া থেকে তারা প্রচুর পরিমাণে দুধ সংগ্রহ করে। তারপর সেই দুধ প্যাকেটজাত করে তারা বিশ্বের বিভিন্ন দেশে বিক্রির মাধ্যমে আর্থিকভাবে অনেক লাভবান হয়। চীনে নিউজিল্যান্ডের দুগ্ধজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু খাদ্য যেমন গুঁড়া দুধ, পনির এবং হুইপ উল্লেখযোগ্য। চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশে তারা এইসব পণ্য রপ্তানি করে থাকে। আর তাই তো দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ দুগ্ধজাত পণ্যের রপ্তানিকারক দেশ। এছাড়াও দেশটি ভেড়ার মাংস, উল রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। আসুন জেনে নেই এই দেশের ধর্ম সম্পর্কে। অবিশ্বাস্য হলেও সত্য যে এই দেশে 48% মানুষ কোনো ধর্মই বিশ্বাস করে না। তারা নিজেদের ইচ্ছামতো জীবনযাপন করে। তবে খ্রিস্টান ধর্মের মানুষ রয়েছে প্রায় 37%। এছাড়াও ইসলাম ধর্মের মানুষ 1.3%, বৌদ্ধ 1.1%, মাওরি আদিম ঐতিহ্যবাহী ধর্ম 0.8%, শিখ 0.9%, অন্যান্য রয়েছে 1.7% এবং উল্লেখ না করা ধর্ম রয়েছে প্রায় 6.6%। তারা তাদের ধর্ম মানুষের কাছে প্রকাশ করতে চায় না। তবে সম্প্রতি ইসলাম ধর্মের মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু খ্রিস্টান ধর্মের সংখ্যা দিনকে দিন কমছে। যেমন 2006 সালে খ্রিস্টান ছিল 50%, কিন্তু 2018 সালে তা 37% নেমে এসেছে।
নিউজিল্যান্ডে সাধারণত 4টি ঋতু দেখা যায়, যেমন শীত, গ্রীষ্ম, শরৎ এবং বসন্ত। এখানে প্রায় সারা বছর 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তবে শীতকালে তা 1 থেকে 15 ডিগ্রিতে নেমে আসে। দক্ষিণ দ্বীপে বেশি ঠান্ডা পড়ে কারণ সেখানে তুষারপাত হয়ে থাকে, কিন্তু অপর প্রান্তে উত্তর দিকে তখন তাপমাত্রা স্বাভাবিক থাকে। তাই আপনি নিউজিল্যান্ডে একই মৌসুমে শীত এবং গরম দুটোই উপভোগ করতে পারবেন। নিউজিল্যান্ডে কিছু রহস্যময় জায়গা রয়েছে যা ভৌতিক কাহিনীর জন্য বিখ্যাত, যেমন লরিসটন ক্যাসল, ড্যানেডিন। কথিত আছে এখানে ভূতের উপস্থিতি অনুভব করা যায়, তাই এখানে আসলে খুব সাবধানে এবং সতর্কতার সহিত চোখ কান খোলা রেখে ভ্রমণ করবেন, তা না হলে হয়তো যে কোনো সময় বিপদে পড়তে পারেন। নিউজিল্যান্ড পৃথিবীর সর্বপ্রথম দেশ যারা নারীদের ভোটাধিকার দিয়েছিল। 1893 সালে দেশটি পুরুষদের পাশাপাশি নারীদেরও ভোটের অধিকার নিশ্চিত করে, আর তখন থেকেই নারীরাও ভোটে অংশগ্রহণ করে। এরপর একে একে সব দেশেই এই নিয়ম চালু হয়ে যায়। যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য নিউজিল্যান্ড স্বর্গ, কারণ এখানে দেখার মতো দর্শনীয় স্থানের কোনো অভাব নেই। এখানে রয়েছে বিশাল সমুদ্র সৈকত। আমরা কম বেশি হয়তো সবাই শুনেছি 90 মাইল সমুদ্র সৈকত সম্পর্কে, আর এটি নিউজিল্যান্ডে অবস্থিত। যদিও এর নাম 90 মাইল বিচ, কিন্তু প্রকৃতপক্ষে এর দৈর্ঘ্য 90 মাইল নয়, বরং এর দৈর্ঘ্য হচ্ছে 55 মাইল। এটি পর্যটকদের জন্য একটি দর্শনীয় জায়গা। এখানে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। এখানকার পানি এতটাই স্বচ্ছ যে মাঝে মাঝে আপনার মনে হবে যেন এখানে আপনি কোনো অ্যাকুয়ারিয়াম দেখছেন। এই সমুদ্রে রয়েছে একাধিক নতুন প্রজাতির মাছ যা সচরাচর অন্যান্য জায়গায় দেখা যায় না। নিউজিল্যান্ড বহু প্রতিভাবান ব্যক্তির জন্মস্থান, যেমন এডমন্ড হিলারি। তিনি প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন। এভারেস্ট জয়ের পর তাকে নিউজিল্যান্ডের হিরো বলা হয়। নিউজিল্যান্ডে আপনি কোনো সাপ দেখতে পাবেন না, কারণ এটি অন্যান্য রাষ্ট্র থেকে একেবারে আলাদা। তাই এখানে সাপ নেই, কারণ বিশাল সমুদ্র পাড়ি দিয়ে সাপের পক্ষে এখানে যাওয়া সম্ভব নয়। হয়তো দু একটা সাপ জাহাজ ভ্রমণের সময় জাহাজের কোনো অংশে অবস্থান করে চলে আসতে পারে। এছাড়া এখানে কোনো সাপ নেই। যদি কেউ কোনো কারণে সাপ দেখতে পায় তাহলে সাথে সাথে সেই পুলিশের কাছে ফোন দেয়, যাতে তৎক্ষণাৎ পুলিশ এসে সাপটিকে ধরে নিয়ে যায়। নিউজিল্যান্ডে শিক্ষার মান অত্যন্ত ভালো এবং উচ্চতর, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন, ইউনিভার্সিটি অব অকল্যান্ড, ইউনিভার্সিটি অব ওটাগো ইত্যাদি। এইসব বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মান অত্যন্ত ভালো, যা বিশ্ব র্যাঙ্কিং এর জায়গা করে নিয়েছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য এটি জনপ্রিয় গন্তব্য, কারণ এখানকার উচ্চতর শিক্ষার মান, নিরাপদ পরিবেশ এবং স্কলারশিপের সুযোগ রয়েছে, যা ছাত্রছাত্রীদের জন্য বিশাল সুযোগ। এই প্রাণীটিকে দেখে আপনার কি মনে হয়? নিশ্চয়ই মনে হচ্ছে এটি কোনো এক জাতের মুরগি, কিন্তু না, এটি একটি পাখি। এটি কিউএ পাখি, যা নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক। এর ডানা অত্যন্ত ছোট হওয়ার কারণে এই পাখি উড়তে পারে না। এছাড়াও একাধিক সুন্দর পাখির দেখা মিলবে এই নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের প্রকৃতি, সংস্কৃতি ও আধুনিকতা খুবই মনোমুগ্ধকর, আর তাই তো এই অপূর্ব সৌন্দর্য, বৈচিত্র্যময় পরিবেশ এবং এখানকার অতিথিপরায়ণ মানুষ যে কোনো ভ্রমণ পিপাসুর জন্য এক স্বপ্নের গন্তব্য। বন্ধুরা, বিভিন্ন দেশ সম্পর্কে নির্ভুল তথ্য পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।